তখন সে জোর করে আমার মুখ বন্ধ করে তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে। আসিফ নজরুল গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সেখানকার মেয়েদের সাবধান করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকটি সম্পর্কে সাবধান থাকা দরকার। আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি। এর মধ্যে বর্তমান যে সরকার, সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে। বিশেষ করে আসিফ নজরুলের প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখাবো, যে ভিডিওগুলো দেখলে আপনি রীতিমতো অবাক হবেন, চমকে যেতে বাধ্য হবেন। নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছে যে ভিডিওগুলা, সেই ভিডিওগুলো একত্রে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ফোনের ইমো দিয়ে আমার ইমোতে ফোন দিয়ে বলে যে তোমার ভাবি খুব অসুস্থ, গুরুতর অসুস্থ, তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে, তুমি একটু আমাদের বাসায় আসো। তখন আমার 4 বছরের একটা বাচ্চা আছে, আমি তখন আমার বাচ্চাকে আমার শাশুড়ির কাছে রেখে আমি তার বাসায় যাই। যাওয়ার পরে আমি যেয়ে দেখি যে তার বাসায় কোনো ভাবি অসুস্থ তো দূরেই থাক, ভাবি বাসায় নেই। তখন আমি যখন তাকে বলি যে দাদু, আমরা তাকে দাদু বলি, তখন আমরা যখন বলি যে দাদু, আমি বলি যে দাদু ভাবি কই, সে বলে কি না না তোমার ভাবি তো বাসায় নেই। তখন আমি বললাম যে তাহলে আপনি যে বললেন যে ভাবি অসুস্থ, তাহলে মিথ্যা কথা কেন বললেন? তখন সে তার ফ্ল্যাটের দরজা লক করে দেয়। দরজা লক করে দেওয়ার পরে তার অঙ্গভঙ্গিতে আমি অন্যরকম একটা আচরণ বুঝতে পারি। আমি যখন চলে আসতে যাই তখন সে জোর করে আমার মুখ বন্ধ করে তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে। ভিডিও করার পরে সে আমাকে বলে যে তুমি যদি কাউকে বলো তাহলে মান সম্মান তোমারই যাবে, আর তোমার ফ্যামিলির লোক আমাকে অনেক বেশি সম্মান করে, আমি যদি বলি তাহলে এটাই বিশ্বাস করবে, তোমার কথা কেউই বিশ্বাস করবে না। এক পর্যায়ে আমাকে অনেক ভয় ভীতি দেখালে আমি এটা গোপন রাখি, আমি কাউকে বলি না। বললে তারপরে আমি চলে আসি। আসার পরে সে আবার তার পরের মাসের 9/6/2024 তারিখে সে আমাকে হঠাৎ আবার ফোন দেয়, ইমো দিয়ে, আমার ইমোতে ফোন দিয়ে বলে কি যে তুমি এখনই আমার বাসায় এসে দেখা করবা। তখন আমি যখন যাইতে না করি তখন সে আমাকে বলে কি যে তুমি যদি না আসো, আমি কিন্তু এটা লোক সমাজে যদি ভাইরাল করে দিই ফেসবুকে, তাহলে কিন্তু তুমি স্বামীর সংসার করতে পারবে না, আর বুঝোই তো কি হবে। ভয়ে তারপরে আমি কিছু বুঝতে না পারি আমি আবারও তার বাসায় যাই। যাওয়ার পরে সে আমাকে আবারও ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে জোরপূর্বক ধর্ষণ করার পরে তারপরে আমি বাসায় চলে আসার পরে ওই মাসেরই আবার 13 তারিখে 13/6 সে আমাকে আবার ফোন দিয়ে বলে কি যে তোমার আমার বাসায় আবার আসতে হবে। তখন আমি মনে করছি যে আমি আর যাইতাম না, তাই তো আমার যাই হোক। তখন আমি বলছি কি দাদু, আমি আর আপনার কাছে যাইতাম না, আপনি যা করবেন করেন, আমি আর এর মধ্যে নাই। যা এখন হবে তাই একটু পরে, যা কিছুদিন পরে হবে তাই এখন, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি মনে করি যে সে হয়তো বা শুধু আমাকে ভয় দিয়েছে, সেরকম কোনো কিছুই করবে না। তখন সে রাগের চোটে আমি যখন তার কাছে যাইনি, তখন সে রাগের বসে আমার হাজব্যান্ডে 24 তারিখ সে আমাকে 18 তারিখ পর্যন্ত রিকোয়েস্ট করতে থাকে। আমি যখন যাই না, তারপরে আমি ওই সিম কার্ড চেঞ্জ করে ফেলা, ওই ইমো বাদ দিয়ে দিই। তখন সে 24 তারিখে আমার স্বামীর কাছে ফোন দিয়ে বলে যে তোর বউ ভালো না, তোর বউ চরিত্রহীন না, তোর বউ রাখিস না, তোর বউকে তুই ছেড়ে দে। এগুলো বললে আমার শাশুড়ির কাছে যে বলে, বাসায় যে বলার পরে তারপরে আমার হাজব্যান্ড আমাকে যখন জিজ্ঞাসা করে, তখন আমি আমার হাজব্যান্ডে বলি যে দাদু তো আমার সাথে এরকম কিছু করছে। করার পরে দাদুই আমার মানা করছে যে তুমি বললে তোমার মান সম্মান যাবে, এখন দাদুই কেন আবার এরকম করলো। করার পরে আমার স্বামী তাকে আবার যখন ফোন দিয়ে বলে যে দাদু আপনি তো এরকম করছেন, তাহলে আপনি কেন আবার আমার বউয়ের বিষয়ে আমাকে এরকম বললেন? তখন বলে কি যা করছি, তুই নরিমান মুন্সির ছেলে, তুই কি করতে পারবি, তুই যা করার কর। এরকম যখন বলার পরে তারপরে আমি বাধ্য হয়ে আমি এসে যাই, সদর থানায় যাই মামলা করার জন্য। মামলা করে গেলে ওসি স্যার আমার মামলা প্রথমে বলে যে কাল নিব এরকম বলে 3-4 দিন আমাকে ঘোরানোর পরে আমাকে আমার মামলা নেয় না। তখন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন থাকবে এবং প্রতিনিয়ত হাদিস কোরআন রেফারেন্স দেয়, তার চরিত্র জানা দরকার বাংলাদেশের মানুষ। আসিফ নজরুল সম্পর্কে আমি সিরিজ করতে যাচ্ছি কয়েক পর্বের, সবাই জানা দরকার এই লোকটি। এবং এই জন্য বলা প্রয়োজন যে উনি যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সেখানকার
মেয়েদের সাবধান করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকটি সম্পর্কে সাবধান থাকা দরকার। আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি, কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমি এক একটি পর্বে তার মুখ সন্দেশন করব। আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে সাধারণত ভিডিও করি না, কিন্তু এটা কথা করতে বাধ্য হচ্ছে যেহেতু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং কয়েকটি মন্ত্রণালয়, বিশেষ করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন। অনেকে মেয়েরা সেখানে যায়, তারা বিপদে পড়ুক আমি চাই না। আসিফ নজরুল কোথা থেকে শুরু করব? 80 দশকের শেষের দিকে যাই। আসিফ ভাই মনে পড়ে? করবে মিজান, সাকি, মনে পড়ে এদেরকে? আসিফ ভাই, আফনান অদিতিকে আপনি বিয়ে করেছিলেন, কিন্তু আসল কারণটি বলেননি যে বিয়েটা কেন ভেঙে গিয়েছিল। সাক্ষী কিন্তু আছে অনেক। আপনি বউ পেটাতেন কেন? কেন পেটাতেন? বক্সিবাজার এলাকায় আপনার ভাই যে বউ পেটাতো রেগুলার, কয়বার বিচার হয়েছিল? বউ পেটানো কি আপনার পারিবারিক গৌরব? হ্যাঁ, আসল কথাটা মানুষকে বলেন না কেন? অতিথির সঙ্গে আপনার কি হয়েছিল বলেন না কেন? উপন্যাস লেখেন না। এরপর আপনি ওকে ছেড়ে দিলেন। আপনি গুলতেকিন ভাবির, অর্থাৎ হুমায়ুন আহমেদ স্যারের স্ত্রী, প্রথম স্ত্রী, গুলতেকিন ভাবির বন্ধু ছিলেন। শুরু হয়ে ঢুকলেন সংসারে। আপনি 2000 সালের প্রথম দিকে, গোড়ার দিকে আপনি 2001-2-3 দিকে আপনি, তখন শিরার বিয়েও হয়নি, আপনি তার সাথে রুম ডেটিং শুরু করলেন, তাই না? শিলা প্রেগনেন্ট, বিবাহ বহির্ভূত প্রেগনেন্ট। আপনি তাকে অ্যাবর্শন করালেন, পপুলার হাসপাতাল মনে পড়ে? তারপর শিলার আরেকজনের সঙ্গে সম্পর্ক হলো, সেখানেও আবার অ্যাবর্শন করলো। শিলা 2 বার অ্যাবর্শন করলো বিয়ের আগেই। তারপর আপনি রোকেয়া প্রাচীকে বিয়ে করলেন। শিলার সঙ্গে আপনার বিয়েটা হলো না, শিলার এক জায়গায় বিয়ে হলো। সেটা কেন হলো? সেটা তখন সে জোর করে আমার মুখ বন্ধ করে তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে, এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে। আসিফ নজরুল গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সেখানকার মেয়েদের সাবধান। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।